আজকে আমাদের গল্পের আসরে ভৌতিক গল্প মায়া। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করা যাক। মায়া। 2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলো থেকে রাস্তা চলে গেল সিদ্ধরানীর দিকে। চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বামনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়ার সর্ষে ভেজেরডাঙ্গা পার হতে বেলা দুপুর হয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এখন পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়েনি। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানাশিওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকেই তাকাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় বিপদ পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, বৈশ, নেইনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ায় ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকমের ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হল। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদু আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এর মধ্যে বাড়ির পেছনে জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকে পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওয়াল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকাদের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? আমি একটু চা করি। একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পরে বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে দাও, ব্যাস, যে আজ্ঞে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে,
আলু হাতে নিয়ে তুলে আনো। এই বেলা আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় 14-15 খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4 খানা ছাড়া অন্য সব করে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমায় উঠানে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখন সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, একই আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে, বনু ঝিঙ্গে গাছ, যাকে এটু গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙ্গে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙ্গে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়লো একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝুপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙ্গে তুলছে। দুবার আমি চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙ্গে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙ্গে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙ্গে পেলে? আজ্ঞে হ্যাঁ, অনেক ঝিঙ্গে আছে। আরও একজন কে তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে, কই বউ? ওই তো এখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটো জঙ্গলি ঝিলে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বনু ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আমার সেই ঝিঙ্গে চুরির কথা তুলল। বললে, আলু নিয়ে যাওনি কেন ঝিঙ্গে তুলতে? তোমায় আমি আলু হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলুতে যখন আমি সব দেখতে পাচ্ছি, এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলু না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বললে, না, সন্ধ্যার পর সর্বদা আলু কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরের কিসের যেন ঘটঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে? বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না ও ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর,
পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পুঁতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরি তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করো, থাকো। ভাবনা নেই। আর একটা কথা। কি? চকুতি বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শোনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুললরি তুমিই খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্যে। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আর এত বড় বাড়ির বড় বড় দোখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বড়। প্রায় আধমনটা সরু আতপ চালু আছে। গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাঁখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার সীমানার কোনো লোকালয় নেই। জল ভেঙে সুরি পথ ধরে 8 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে। হাতে তেলের ভাড়া। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আমি নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না? কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোকে এ বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কস্মিনকালেও এ বাড়িতে আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খোঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা চাঁদ করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন। ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে এত হিত কারবার দরকার কি ছিল বাপু তোমার? চকুর্তি বড় তো বললেই গিয়েছে। কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিবা না। কিছু না, গাছপালা ফল ফুললরি গাঁয়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, এজন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করেছিল। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য এই 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমিই মালিক, আর কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরে বারান্দাতে কেউ হাত পা জল ধুয়ে পড়ছে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের দাঁড়ে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে। সামনে দোতলার যাবার কোনো উপায় আমার নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চকুর্তি মশাই বোধ হয়
কোনো কলসি বা ঘোড়াতে জল রেখে গিয়েছিলেন উপরের বারান্দাতে। সেই কলসিটি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুমে জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি, এমন কোনো সুগন্ধ ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তরাক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানালার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন, ওই সুবাস ছড়িয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, এরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কে একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে নেই তো, সে গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্ম ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরের এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দুল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলকল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানালা তেমনি বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে। উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ জ্বলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। সে হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফেনা গেলে ঝিঙ্গের তরকারি চাপিয়ে দেই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙ্গে লতা। মালিক হওয়ার এ একটা মাদকতা আছে, তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছোঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই ভাব হয়েছিল হাসি শুনলে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলি তাড়াতাড়ি দিব্যে ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বুঝালাম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দেয় আর শুধু ঘুমোই। কাজকর্ম কিছু নেই। কেমন এরকমের কর্মী পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না। কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে।
শুধু আরাম করতে ইচ্ছে হয়। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করাতো স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙ্গে তুলতে এসেছে। নিচু হয়ে ঝুপের মধ্যে ঝিঙ্গে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলি লোক, আন্দাজ জন 50 একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম, সামনে রুয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানালা কপাটও খোলে নেই। দোতলায় যেমন তেমনি আছে। ব্যাপার কি? বাড়িটার মেয়ে রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার উঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এর চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারদিকে নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। সেই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেই রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দের তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথা লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একরকম। একই লোক যেন 50টি হয়েছে। এরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখেই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনে এসেছিলাম এতদিন, এবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড। অনেকগুলি লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রির জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পর জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখেছি? তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। সে এখনো গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র? তেল দাও, চলে যাই। ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখুনি বউ মতো?
কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের গন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়ই। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে গিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটো লোকের একই রকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে যে এ বাড়ি না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো। আমরা তো ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষ। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না, সব ভুল, পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পরে আছি এ বাড়িতে। চকুর্তি মশায় মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওরই মধ্যে বাস করি, এক পা যাইনে বাড়ি ছেড়ে।